যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা তেল বাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে তবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। তুই কতখানি ভালোবাসাতে ডাক দিয়ে ভ্রমণে ফিরবো তেল আমার লগে। দুইজন আমরা ছদ্মবেশ ধারণ করে জুনুতালির ঘরে ঢুকেছেন। পরে অয়ের চাকু দিয়ে মারবাম, নয় গুলি করে মারবাম, নয় বালিশ। না মানে তুমি মাঝে মাঝে খুব খারাপ ব্যবহার করো তো, তাই ভয় লাগে। আচ্ছা সরি, আর খারাপ ব্যবহার করবো না। হ্যালো, ফালতু কথা কই না যে আমার একটু মাথা গরম হইতেছে, আমি শান্তি করলাম, আমি ফাটাইলবাম। আমি ওই রুস্তম রে বিয়ে হচ্ছি না, অনাইছে হ্যাঁ এই মতি মিয়ার গল্প লইয়া। তোমার লেকচার না বন্ধ করো। এই তুমি নাকি বিবাহিত? আমার ফ্রেন্ড হ্যাপি আমারে বললো তুমি বিবাহিত দেখে ও তোমার সাথে আর নাই। তোমার বউ নাকি আমাদের বাসায় আসছিল, সে নাকি এসে হ্যাপিরে ওয়ার্নিং দিয়ে গেছে। আমার বন্ধু খোকা আমার কাছে সাহায্য চাইছিল, কিন্তু আমি তাকে সাহায্য পর্যন্ত করতে পারি নাই। কি তোমাকে আপাকে দেখলে দুনিয়া সব আবেগের কথা মনে হয়। তোমার ভালোবাসা হইলো বাংলা খেয়ে আইসা বউ পিটানো। তোমার সাথে আমি আর নাই, তুমি আমার ধারে কাছে আর আসবা না। না, কারো মনের বিরুদ্ধে যাওয়া ঠিক না। ওর হয়তো নতুন কোনো প্ল্যান আছে, তাই আমি ওকে আর জোর করি না। ওর নিজেরও তো একটা স্বাধীনতা আছে। সব ক্ষেত্রে স্বাধীনতা চলে না, কিছু কিছু সময় অন্যের কথাকে গুরুত্ব দিতে হয়। আমি একাই সব জানি সব বুঝি, এরকম মন মানসিকতা থাকা তো ঠিক না। আপনার কথা ঠিক আছে আন্টি, তবে আমি বাবার সিদ্ধান্তে রাজি হতে যাচ্ছি। লোকরা যদি খুব বেশি দেরি করে ফেলে তাহলে হয়তো আমি বাবার পছন্দের মেয়েকেই বিয়ে করে ফেলবো। তাই করো। এই আমাকে দেখো, ঠিক যেমন আমি আমার বাবার কথা না শুনে তোমার আঙ্কেলকে বিয়ে করেছি, এখন প্রতি পদে পদে পস্তাচ্ছি। এখন আমার জীবনে অভিশাপ নেমে আসছে। আমার বাবার কথা শুনলে তো আমার আজকে এই অবস্থা হতো না। আন্টি, আমি আমার বাবাকে বেশ রেসপেক্ট করি, তার কোনো কথা আমি ফেলতে পারি না। একটা পজিটিভ দিক ছিল, বাবা লুবনাকে বেশ পছন্দ করেন। এখন লুবনা যদি বিয়ের ব্যাপারে এগ্রি করতো তাহলে তো আর কোনো প্রবলেমই থাকতো না। বুঝতে পেরেছি। কি আর করবা বলো, কেউ যদি তার নিজের পায়ে কুড়াল মারে তাহলে তো আর কিছু করার থাকে না। আচ্ছা বাই দ্য ওয়ে, তুমি বসো, আমি লুবনাকে পাঠিয়ে দিচ্ছি। বদিরে, তোর শ্বশুর আবার জুরুতালে তোমার সর্বনাশ করে আইছে। অঙ্ক আমি সমাজে মুখ দেখাম কেমবা? হ্যাঁ হ্যাঁ খেলা কি কর, তোমার সর্বনাশ করে দিছে। আমার শ্বশুরের এত অধপতন, তোমার সর্বনাশ করছে না? আমার শ্বশুর হিসেবে দেখিয়েছে, আমি ওনার ছাড়বো না। হ্যাঁ একদম চুপ। কি খালা, আব্বা আপনার কি সর্বনাশ করছে? আমরা 10 মিনিটের জন্য বাইরে গেছিলাম, এর মাঝখানে কি এমন করে ফেলছে আব্বা যে আপনি মুখ দেখাতে পারতেছেন না? আমাকে একটু বলেন তো। আপনি আমার বাপকে অপমান করবেন আর আমি দাঁড়ায় দাঁড়ায় শুনবো, এটা কিন্তু হবে না। আরে সর্বনাশ করতে কি 2-3 ঘন্টা লাগে নাকি? হ্যাঁ 5-10 মিনিটের ভিতরে সর্বনাশ হয়ে যায়। তোমার কতবার বলছি আমি তোমার আব্বার একটা বিয়ে দাও, বিয়ে দাও, তুমি তো আমার কথা শোনো নাই। এখন খোকা যদি শুধু একবার জানতে পারে খাওয়ার সর্বনাশ করছে, তোমার আব্বারে খোকা একদম খুন করে ফেলাবে, মনে রাখো। আরে কুকারে তো কিছু তো জানার লাগতো না। তোর শ্বশুর জুলমতালি যদি আমার বিরুদ্ধে যে মামলা দিছে এটা যদি না উঠায় লয়, আমি তার গুলি হরবাম। নূরজাহানের আব্বা বলে তো ফার পাইতো না, সে আমার লগে অনেক বদমাইশি করছে, তারে আমি প্রতিবার ক্ষমা করছি, এইবার আর ক্ষমা নাই। অক্ষরে সরাসরি গুলি হইরা খুন করবা। খালা, আপনি বারবার আব্বাকে খুন করার হুমকি দেন, এই ভয়ে আব্বা আপনার নামে মামলা করে দিয়েছে। এখানে সর্বনাশের কি হয়েছে? সর্বনাশের তো কিছু নাই, আপনি গিয়ে আগাম জামিন নিয়ে নেন, শেষ কাহিনী। আর বদি, তোমার চেহারা আমি পরে দেখতেছি, তুমি যেমন করবে আমি জীবনেও বুঝি নাই। আরে তোমার আব্বা আমার খালাকে কেন শত্রু মনে করে, ঠিক আছে সেই কথাটাই তো আমি বললাম, আমি তো বাড়তি কিছু বলি নাই। বদি, অঙ্ক তোরা কি করবে? তোর শ্বশুরে দিয়ে মামলা উঠাই নিবে নাকি আমি নিজে অ্যাকশনে যাইম? আচ্ছা খালা শোনেন, আপনাকে একটা কথা বলি, আব্বা আপনার নামে মামলা করছে। ঠিক আছে, আপনি একটা কাজ করেন, পুলিশ বাসায় আসার আগে আপনি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
আপনি কিন্তু বেনিফিটই পাবেন। জামিন আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। আমি আব্বাকে বলে দিব যেটা জামিনে কোনো ঝামেলা না করে। শুনো, তোমার আব্বারে কইবা আমি জামিন নেওয়ার আগেই যেন মামলাটা উঠায় নেয়, তে তো আমার আর জামিন নেওয়ার প্রশ্ন উঠতো না। খালা, আমি আব্বাকে বলতে পারবো না, আর আমি বললেও মনে হয় না আব্বা মানবে। খালা তুমি কোনো চিন্তা করো না তো, নূরজাহান না বললো আমি বলবো। যদি ভালো ভালো আমার শ্বশুর মামলা উঠায় নেয় তো ভালো, আর যদি না হয় তাহলে উল্টা আমরা একটা মামলা দিয়ে দিব। তারপরে দেখবা আমার শ্বশুর তোমার পায়ে ধরে কান্নাকাটি করবে। বদি আব্বা, তুই আমার লগে থাকি একটু কাজটা করে দে না বদি আব্বা। বদি, তোমারে আমি সাবধান করে দিচ্ছি, তুমি কিন্তু খালার সাথে যাবা না। এমনিতেই আব্বা তোমাকে দুই চোখে দেখতে পারে না, এখন যদি তুমি খালার সাথে যাও, আব্বার এগেইনস্টে যাও, তুমি কিন্তু আব্বার শত্রু হয়ে যাবা। শত্রু ভাবলেও তো কিছু করার নাই। সে আমার খালার নামে মামলা করে কাজটা মোটেও ঠিক করে নাই। আগে ভয় দেখাইতো সেটা ঠিক আছে, তুমি তোমার আব্বারে 24 ঘন্টা সময় দিবা। এর ভিতরে যদি তোমার আব্বা মামলা উঠায় নাই তো ভালো, নাহলে খালা আমরা একটা উল্টা মামলা দিয়ে দিব। আব্বা, তুই আমার লাগে তো শ্বশুরের বিপক্ষে দাঁড়াইছ, এতে আমি খুশি। তোর আর কিছু তো করার দরকার নেই। শ্বশুরের বিরুদ্ধে করে তোর সংসার নষ্ট হয়ে পড়বো। আমি তোর সংসার নষ্ট করে চাই না। জুলমতের বিরুদ্ধে আমি একাই লড়বাম। শুনছো শুনছো আমার খালা কি বললো? তার নিজের সুখের চাইতো আমার সুখ তার কাছে বড়। খালা, আমি আব্বার সাথে এই মামলাটা নিয়ে কথা বলবো না। তাও আমার মামলা উড়ানির কথা তোমরা কোনো দরকার নাই। তোমরা সুখে থাও, আমার শত্রুরা আমি নিজেই মোকাবেলা করবাম। অঙ্ক আমি আই। তাহলে কই লাগে শুধু শুধু ঝামেলা লাগাই দিলে? শোনো নূরজাহান, শোনো ব্যাপারটা কিন্তু এরকম না। তো মামির সাথে তো লম্বা মিটিং করলাম, ফলাফল কি? ফলাফল শূন্য। তুমি ছিল না, তাই কথা চালিয়ে যেতে হবে, চালিয়ে গেলাম, এই আর কি। আমার 14 কোটিতে উদ্ধার করলাম। তুমি আমাকে পছন্দ করো, আমাকে বিয়ে করতে চাও, কিন্তু আমি তোমাকে বারবার ফিরিয়ে দিচ্ছি। তোমার রাতে ঘুম হয় না, তুমি খুব কষ্টে আছো। দেখো, আমার রাতে ঘুম হয় না এই কথা আমি বলিনি। বাড়িয়ে বলছো, বলো, সমস্যা নেই, আমি তোমাকে বাধা দেবো না, কিন্তু একটু লাইনে থেকে বলো, লাইনের বাইরে যেও না, বাইরে গেলে তো অসুবিধা হবে। যাই হোক, বিয়ে করছো কবে? শেষ পর্যন্ত রিমঝিমকে বিয়ে করছো? না, আমি লুবনাকে বিয়ে করছি। এতদিন অনেক অভিনয় করছো, এখন অভিনয়টা বাদ দিয়ে বাস্তবে আসো। তুমি তো তোমার মামের কথা শুনেছো, তোমার ফ্যামিলি চায় তুমি দ্রুত বিয়েটা করো। তুমি কেন ধানাই ফানাই করছো? তুমি আমাকে একটা ডেট দাও, আমি সবকিছু আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছি। প্রস্তুতি নাও, বিয়ে তো তুমি কাউকে না কাউকে করবেই, আজকে অথবা কালকে। আমাকে বিয়ে করলে আমাকে দিবা, আর রিমঝিমকে বিয়ে করলে রিমঝিমকে। আচ্ছা, এখানে রিমঝিমের প্রশ্ন কেন আসতেছে? রিমঝিমকে আমি বিয়ে করলে আমি তোমার কাছে কেন আসবো? এক কথা কেন বারবার বলো না? আমার কিন্তু মাঝে মাঝে ভীষণ রাগ হয়, কিন্তু আমি রাগটা তোমার উপর প্রয়োগ করি না। কেন রাগটা প্রয়োগ করো? তুমি রাগ দেখালে আমি কেমন রিয়াকশন দিচ্ছি সেটাও তো জানার বিষয় আছে। আমি তো এখন তোমার উপর কোনো রাগ দেখাবো না। ও, তার মানে বিয়ের পর আমার উপর রাগ দেখাবা? হ্যাঁ, রাগ দেখালে বিয়ের পরেই দেখাবো। ও, তার মানে বিয়ের পর তুমি আমার উপরে রাগ দেখাবা, মানে বিয়ের পর আমার উপর তোমার পূর্ণ অধিকার চলে আসবে। সেই অধিকারের বলে তুমি আমার উপর রাগ করতে পারবা, ধমক দিতে পারবা, বেশি রাগ হলে আমাকে মারতেও পারবা। তোমাকে একটা কথা বললে না, তুমি সেই কথাটার 14টা মিনিং বের করো। যারা বউকে ধমক দেয়, যারা বউকে মারে, ওরা তো কাপুরুষ। তুমি ওদের সাথে আমার তুলনা কেন করছো? না মিলিয়ে তো পারছি না। তুমি বুঝতে পারছো যে আমি তোমাকে বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছি, তারপরও কেন এত কথা বলছো? আরে বাবা, আমাকে তো একটু সময় দিতে হবে। মানে আমাকে সময় না দিয়ে কালকেই বিয়ে করে ফেলবো, এরকম বিয়ে তো আমাকে দিয়ে হবে না। আর কতদিন অপেক্ষা করবো আমি? অপেক্ষা করতে করতে তো বিয়ে করার ইচ্ছাটাই মরে যাচ্ছে আমার। আরে এখন তো আমরা সারাদিন কাছাকাছি থাকি, পাশাপাশি থাকি, বরং বিয়ে করলে আমাদের মধ্যে অনেক দূরত্ব চলে আসবে। আর তুমি সারাদিন অফিসে থাকবা, আমি সারাদিন বাসায় থাকবো, তখন দূরত্ব বেড়ে যাবে না? কোনো দূরত্ব কমবে না। তুমি যদি বাসায় থাকো তাহলে আমিও বাসায় থাকবো, আমি অফিসের নামও নিব না। তুমি বাসায় বসে থাকলে তোমার অফিস চালাবে কে? ভূতে চালাবে? পাগলামি বাদ দাও। আমাকে বিয়ে করলে তোমার অনেক কাজ করতে হবে, তোমাকে আমি দৌড়ের উপর রাখবো, কাজ করে তখন তুমি সময়ই পাবে না। আমি দৌড়ের উপরে থাকতে চাই, তুমি রাখো আমাকে দৌড়ের উপরে। তুমি বিয়েটা কবে করবে তাড়াতাড়ি একটা ডেট বলো, আমি তাড়াতাড়ি বাসায় চলে যাই। আমি তোমাকে বিয়ে করবো সেটা ঠিক আছে, কিন্তু তারিখ দিতে পারবো না। এমন তো হতে পারে যে একদিনের নোটিসে বিয়ে করে ফেললাম। আমি একজন শিল্পপতির ছেলে, আমার বিয়েটা তো ওইভাবেই ধুমধাম করেই হতে হবে, তাই না? আমার বাবার দিকটাও তো আমাকে দেখতে হবে, আমি তো কোর্ট ম্যারেজ করতে পারবো না। আমিও কোর্ট ম্যারেজ করবো না, বিয়ে যখন করব ঢাক ঢোল পিটিয়ে করব। তাহলে আমি আজকে আশ্বস্ত হয়ে বাসায় ফিরছি যে লুবনা এবং মন্টের বিয়েটা হচ্ছে।
আল্লাহ যদি চায়, বিয়ের ব্যাপার তো আগে আগে বলা যায় না। আল্লাহ অবশ্যই চাইবেন, আল্লাহ আমাদের ভালোবাসা অবশ্যই গ্রহণ করে নেবেন। আজকে তাহলে উঠি, অনেকদিন পরে তোমার মুখ থেকে ভালো ভালো কিছু কথা শুনলাম, আজকে মনটা খুব ভালো, একদম ফুরফুরা লাগছে। অ্যান্ড থ্যাঙ্কস ফর দ্য টি। আসি। অনেকদিন অপেক্ষায় ছিলে, তাই ভালো কথা বলারই ছিল। ধন্যবাদ। বাই। মজনু, এলাকায় যা শুরু হয়েছে তাতে আর থাকা যাবে না, বসবাসের অযোগ্য হয়ে গেছে। কি হয়েছে তোমার? কে কি কইছে? তোমার কাছে কেউ চাঁদা চাইছে? যে চাঁদা চাইছে তার নাম ডাকো, ওরা দৈরার 12টা বাজাই দেবো। আমার কাছে চান্দা চাইবো কোন শালায়? যে আমার কাছে চান্দা চাই বেড়াইবো, উল্টা তার কাছ থেকে আমি চান্দা আদায় করবো। আমি যে সমস্যার কথা কই সে সমস্যাটা তোমার নাই, তাহলে এলাকায় থাকতে চাও না কেন? অনাচার, এলাকা অনাচারে ভরে গেছে। না যাই না বুঝে বাড়িওয়ালারা বাড়ি ভাড়া দিতেছে। ওই বাড়িতে কি হয়, ভাড়াটিয়ার পেশা কি, কিছুই খবর নেয় না। বাসার মধ্যে খালি চলে। ওই সমস্ত অনাচার আমার মতো ভদ্রলোক তো এটা সহ্য করতে পারবে না। দু একটা তোমার কাছে ধরা খাইছে, তুই প্রমাণ দিতে পারবা? আরে প্রমাণের কি দরকার? রাস্তা দিয়ে হাঁটলেই তো ওই সমস্ত লোক দেখলেই মোটিভ বোঝা যায়। আমি তো চোখ দেখলেই কইতে পারি ওর মধ্যে কি আছে। আচ্ছা চাচা, পরকীয়া বিষয়ে তোমার কোনো গবেষণা আছে নাকি? আমার এলাকাতে আমি এসব কিছু দেখি না। তুমি দেখবা কেমনে? তুমি নিজেই তো প্রেম কইরা বেড়াও। চাচার কথাটা একবার ভাইবে দেখছ? এত বয়স হইলো এই চাচার কপালে একটা বউ জুটল। বউ জুটবো কিভাবে? তুমি তো কচি মেয়ে বিয়ে করতে চাও। তোমার লগে কোন 20 বছরের মেয়ে বিয়ে করতে চাইবে? হ্যাঁ, তোমার বিবাহ করতে হবে কোনো ডিভোর্সি মহিলাকে। তুমি বিপদে আছো, সেও বিপদে আছে। দুই বিপজ্জনক পাত্র পাত্রী এক করে দেওয়া যাবে। ডিভোর্সি মহিলারও তো আমার পাত্তা দেয় না। জাহাঙ্গীর তার বউ মাহিরে তালাক দিছে, ভাবলাম আমি মাহিরে বিয়ে করব, ওর একটা উপকার হইব, কিন্তু সেইখানেও বাধা। এইখানে বাধা দিছে কে? মাহি ভাবি যদি রাজি থাকে বিয়ে করে ফেলাও। কেমনে বিয়ে করবো? ওই জাহাঙ্গীর এসে ঝামেলা করে, সে আবার নাকি মাহিরে বিয়ে করব। ওর এখন কি করা উচিত কও? ও এখন বিরোধী কাজ করতেছে, এলাকার লোকজন মিলে ওকে একদম এলাকা ছাড়া করা দরকার। আরে তুমি এলাকা ছাড়া করবা? এমন কোন মাদারসান আছে জাহাঙ্গীর এলাকা ছাড়া করবো? রক্ত গঙ্গা বয়ে যাইব। আর আমার লগে বেশি বাড়াবাড়ি করবা, তোমারে তোমার 6 তলা থেকে টুপ করে ফেলাই দিব। জাহাঙ্গীর ভাই, গলা নামায় কথা বলো। তুমি কার সামনে মুতি চাচার সাথে গলা উঁচায় কথা বলতেছ? হ্যাঁ, তুমি সমাজে অপকর্ম করবা। অপকর্ম কইরা ভাবিরে তুমি তালাক দিলা, তারপর তালাক দিয়ে পরে তুমি আবার বিয়ে করতে চাও। ঘটনা কি? আইন তো এগুলা পারমিট করে না। আমি মাহিরে মিস্টেক করে তালাক দিছিলাম, প্রয়োজনে আমি আবার মাহিরে বিয়া করব। ইচ্ছা করলে আবার বিয়ে করুন যায়? ফাজিল কোন অহংকার! দেশ আইন কানুন আছে না? মাহিরে বিয়ে করুম আমি। আমার সাথে যদি কোনোদিন তালাক হয়ে যায়, তারপর তুই বিয়ে করিস, তবে আমি কিচ্ছু কমো না। চাচা তো খারাপ কথা কই নাই। আমি মাহি ভাবিরে বিয়ের প্রস্তাবটা দিয়ে দেবো চাচার পক্ষ হইয়া। কি কোন চাচা? মজনু মিয়া, তুই বিয়ার প্রস্তাব লয়ে গেলে মাহি তোর অপমান করব। ওই মতিজাডা বিয়ার প্রস্তাব লয়ে গেছিল, মাহি তারা স্যান্ডেলটা পিটাবার চেষ্টা করছিল। ওইটা কোনো বিষয় না। প্রেম নিবেদন করতে গেলে মেয়েরা প্রথম একটু রাগ করে, পরে অবশ্য ঠিক হয়ে যায়। মজনু, তুই আমার বিয়েটা ঠিক করে দিস। মতিজাডা, মাহির দিকে যদি তুমি চোখ তুলে চাও, তোমার চক্ষু দুটো মুড়াইলাম। আর তোমারে কি কইছি, তোমার 6 তলা থেকে তোমারে টুপ করে ফেলাই দেবো। এখন তুমি কি করবা এটা তোমার ব্যাপার। এই মজনু, তোর সামনে ও আমার হত্যার হুমকি দিল, তুই তো কিছুই করলি না। তোমারে স্পর্শ করতে পারবো না। তুমি চলো। দেখুন তুই কি করস। আব্বা, একলা একলা পরিবারতে থাকা পারলাম না রে মা, আবার ফিরে আইলাম। খুব ভালো করছো। আমি তো তোমাকে বলছি এই বাড়িতে থাকতে, তুমি তো বদির উপর রাগ করে চিৎকার চেঁচামেচি করে ডিসিশন নিলা যে তুমি ওই বাড়িতে থাকবা। আচ্ছা আব্বা শোনো, আমি রুস্তম ভাইকে ফোন করে বলে দিচ্ছি তোমার যা জামা কাপড় আছে সব কিছু নিয়ে চলে আসতে। ওকে? না না, সবকিছু আনন্দের দরকার নেই কে তো, আমি তো আবার ফেরত যাবো। সমস্যা হয়েছে এখন একটু ভয়ের মধ্যে আছি। ওই যে ফুলমতির নামে মামলাটা কইরা একটা বিপদের মধ্যে পড়ে আছি গা। ঘরের তো বাইরে পারি না, বাইরে হুমকি দামকি ওইটা মানা যায়, মাগার চোখ বুঝলেই ওই বেটিয়া হাজির হয়ে যায় গা। আজকে কি দেখছি জানো? কি করছে? দেখি ঘুমের মধ্যে আমার নাকে মুখের মধ্যে ফুলমতি বালিশ চেপে ধরছে।
আমার তো দম বন্ধ হয়েছে গা, আমি তো ছটফট করতেছি বাঁচার লেগে, দম নিয়ে পারতাছি না, দম বন্ধ হয়ে যেতেছে। আজকে দেখি মিলে গেল গা, আমার তো চোখ খুলে আছে, ঘুম ভেঙে গেছে গা। হরবাদে আর ওইখানে একা একা থাকুনের সাহস পাইলাম না, এর লেগে নাক কাটার মতো আবার তখন ফিরাইছি। কিচ্ছু করার নাই, জান বাঁচানো ফরজ। আব্বা তোমাকে একটা কথা বলি, একটু শুনো মনোযোগ দিয়ে। সেটা হচ্ছে তুমি সারাক্ষণ ফুলমতি খালাকে নিয়ে চিন্তা করো, এই জন্য তাকে নিয়ে এই ধরনের ভয়ানক স্বপ্ন দেখতেছো। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, ফুলমতি খালাটা কে? তার কোনো সাহস আছে তোমাকে কিছু করার? তুমি কেন তাকে এত ভয় পাচ্ছ? হ্যাঁ, তোমার মেয়ে আছে না, তুমি একটা ভয় পেয়ে পুলিশের আশ্রয় নিয়েছো। এখানে কারো কিছু বলার আছে? কিচ্ছু বলার নাই। আরে বদি তো উস্কায় দেয়, বদির সাহসে ওরা সাহস পায়। এটা তোমার ভুল ধারণা আব্বা। দেখো বৌদি তোমার সাথে অনেক রাগারাগি করে, চিৎকার চেঁচামেচি করে, এটা ঠিক, এটা আমি মানলাম, কিন্তু আসলে তোমার কোনো ক্ষতি হবে এরকম কাজ বৌদি কখনোই করবে না। কিরে বদি, তুই আমারে চিনছস না? আমার লগে দিয়ে কথা না কয়ে যাইতেছস গা। কেমনে চিনমু খালা? তুমি বোরকা পরে আসছো, মানুষের চেহারা না দেখলে তো চিনা যায় না। তুমি কথা বেশি দিকে তোমার চিনতে পারতেছি, তা বোরকা পরে খুঁজে যাইতেছো? রাস্তায় রাস্তায় ঘুরতাছি, বাসার তো পুলিশ যাইতেছে, পুলিশের ডরে রাস্তায় হাঁটতাছি। তুমি পালায় পালায় কেন বেড়াবা? হ্যাঁ, তুমি কোর্টে গিয়ে আত্মসমর্পণ করবা, যত টাকা লাগে আমি বদি দিব, দিয়া তারপর তোমার জেল থেকে ছুটে আনবো। আমি তো কোনো দোষ করছি না রে বা, দোষ না করে দোষী বানাইছে তোর শ্বশুর, আমি তো তারা ছাড়তাম না। আরে খালা, তুমি তো বুঝতেই পারতেছো না বিষয়টা। আমার শ্বশুর যদি তোমার নামে মামলা করছে, কইরা তোমার তো নেত্রী বানাই দিচ্ছে। তুমি এই সুন্দর মতন জেলে চলে যাও, 1 সপ্তাহ পর আমি তোমার বাইর করবো। আর তুমি যখন বাইরে জেল থেকে, তখন তোমার গলায় থাকবো ফুলের মালা। আর আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে তোমার তো ভোটে দাঁড়া করামু, তোমার পাশ কেউ ঠেকাইতে পারবো না। বুটে দাঁড়ানি লাইন টিয়া পয়সা তো আমার এত নাই রে বাজান। সিরা কাতাত শুয়া লাখ টাকার স্বপ্ন দেখে কোনো লাভ আছে? চল বাজান, আগে রাখটা তোর বাসাত কাটাই দিয়া। আর আমার বাসায় কিভাবে থাকবা? মানে আমার শ্বশুর আসছে তো, মানে আমার শ্বশুর তোমার নাম শুনলেই তো ভয়ে কাঁপে। আর ফুলমতি হইলো এখন মনে করো যে আমার শ্বশুরের কাছে একটা আতঙ্কের নাম। তুমি এত ভয় পাইতেছো কেন? তোমার তো এখন খুব সাহসী হওয়া দরকার। বদি রে, আমি তো ভয় পাইছি না। জুলমতালি আমার লগে যে অবিচারটা করলো, এইটার কালে একটা বিচার করতাম চাইছিলাম। ঠিক আছে, তুমি একটু সাময়িক কষ্ট করো খালা। হ্যাঁ, তুমি প্রতিশোধ নিবা, অবশ্যই নিবা, তুমি তোমার পাওয়ার দিয়ে নিবা। ঠিক আছে, তুমি যদি মারামারি করো তাহলে তো তুমি উপরে উঠতে পারবা না। তোর কথা মতো আমি বাসার যাই, পুলিশ এলে দরাও দিয়া জেল কাটতে হইলো জেলও কাটবা, কিন্তু এই জুলমতালির কাছে গেলাম আমি মাথা নত করতামই না। এই তো একদম দস্যু ফুলন দেবীর মতো কথাটা বলছো তুমি। ঠিক আছে, তুমি জেলে চলে যাও, আমি আমার নিজের টাকা দিয়ে তোমার ছাড়াই আনি। আচ্ছা, আমি শুনছি পুলিশ ধরনের পরে বলে ইচ্ছা মতন মারে, কালি যদি আমি মাইকটা সামাল দিতে পারি রে, তাইলে আর কোনো ডর নাই কেন? আরে তুমি ধরা পড়ার সাথে সাথে তো আমি থানায় চলে যাবো, মানে জুলমতালির জামাই জুলমতালির বিপক্ষে কাজ করবে। আর এটাকে তো আমি একটা মিথ্যা মামলা বলবো, পুলিশ তোমার কিছুই বলবে না। আর এমনও হইতে পারে, মানে আমার কথার উপর ভিত্তি করে তোমাকে থানা থেকে ছাইড়াও দিতে পারে। তোর কথার যেন জয় হয়। তাহলে আমি গেলাম, তুই খালি কুকার একটু বুঝাই রাখিস, কুকা তো তার বউর একটু বেশি ভালোবাসে। হ্যাঁ, মাথা আবার কখন গরম হয়ে যদি কিছুটা কইরালা, হ্যাঁ একটু বুঝাই শোনা রাখিস বাপ। হ্যাঁ, খোকার সাথে আমার দেখা হয়েছিল, মানে আমার শ্বশুরের সাথেও দেখা করতে গেছিল, কিন্তু আমার শ্বশুর কোনো বেল দেয় নাই। এর জন্য ওর মাথা মতো খুব গরম, আর ওই গরম মাথা নিয়ে সে গেছিল আমার শ্বশুরের মারতে। তারপর আমি বুঝাইছি, খোকা আমি আসি তোর সাথে, ঠিক আছে, টাকা পয়সা যা লাগে আমি দিমু। আর হয়েছে কি খালা, এই জুলমতালির টাকা দিয়েই তো আমার ফুলমতি খালার মামলা লড়ু। তোর লাইন বাইক না যারা আছে তার ডর কি এর? হ্যাঁ, এ বয় ফের তো কিতা, আমি অঙ্কতে বাসার যাইতাছি। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকিস। যাও যাও, কান্নাকাটি করতেছো, কিচ্ছু বল, আমি আছি না, যাও। আমি তেজ দেখা গেছিলাম গা, উইয়ে তো আয়া আমারে দেখলে অপমান করবো। কিচ্ছু বলবে না, বরং আরো খুশি হবে। তোমাকে দেখে বৌদি খুশি হবে, লিখে রাখো তুমি আমার কথা। বৌদি আমাকে কি বলে জানো? বৌদি আমাকে বলে যে আব্বাকে ছাড়া তোমার ভালোই লাগে না, আব্বার সাথে ঝগড়া না করলে আমার দিনটাই ভালো যায় না। বদি আমার কথা কয়, এই কথা তুই আমারে বিশ্বাস করবার কচ? আমারে সান্ত্বনা দিয়া কি লাভ? আমি তো জানি উই আমারে দেখা পারে না, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আব্বা এইখানেই না তোমার ভুল ধারণা। দেখো বৌদি খুব ভালো একটা ছেলে, ও কখনোই তোমাকে নিয়ে উল্টা পাল্টা কোনো চিন্তাও করে না, আমাকে বলেও না। উল্টা বৌদি আমাকে কি বলে জানো? দেখো আমি আব্বার সাথে তর্ক বিতর্ক করি, চিৎকার চেঁচামেচি করি, তুমি আমার হয়ে আব্বাকে সরি বলবা, যাতে আব্বার অমর্যাদা না হয়। শুধু তাই না, আব্বার মন খারাপ হয় এমন কোনো কিছু করা যাবে না। বিশ্বাস করো, বৌদি আমাকে সবসময় সব কথা বলে।
তুই যখন এত করে কইতাছোস, ঠিক আছে, বদির অপরাধ সব মাফ করে দিলাম। তাই উইয়া আমার বিশাল একটা উপকার করছে। আমার 10 তলা বাড়িটা সাদ্দামের কাছ থেকে উদ্ধার করে দিছে। ওই ভয়ে সাদ্দাম তখন আমার 10 তলা বাড়ির নাম উলয় না। আব্বা শুনো, বদি অনেক বদমাইশ হতে পারে, কিন্তু সব থেকে ভালো দিক কি জানো? ওর সব থেকে ভালো দিক হচ্ছে ও যাকে বুক দেয় তাকে কখনো পিঠ দেখায় না। আব্বা, বদি আসলে অনেক ভালো একটা ছেলে। আমি ওকে নানান ভাবে পরীক্ষা করে দেখছি তোমার বাড়ির প্রতি বদির কোনো লোভ আছে কিনা, কিন্তু আমি দেখছি যে বদির কোনো লোভ নাই। ও সত্যি তোমার মেয়েকে শুধুমাত্র তোমার মেয়ের জন্যই ভালোবাসে। ও আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, কি বলবো আব্বা। আচ্ছা আব্বা, তুমি বল, একটা মেয়ের জীবনে তার স্বামী তাকে সব থেকে বেশি ভালোবাসে, এর থেকে বেশি কি আর কিছু চাওয়ার আছে বল? তোর খুশি তো আমার খুশি রে মা। তো পাগলটা কই আর থাকবে, হয়তো দোকানে আছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছে। বদির তো একমাত্র কাজ হচ্ছে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দাও। মারে, বদির এই আড্ডা দেওয়ার অভ্যাসটা বন্ধ করা, কিছু একটা করবার ক। সারা জীবন কি এমনি আড্ডা মাইরা চলবো? কিছু না করলে কেমতে হইব? আমি কেন বন্ধ করবো? করার লাগলে তুমি করো। আব্বা, আমার কি মনে হয় জানো, বুদ্ধির তো বুদ্ধি ভালো, ও ভালো ব্যবসা করতে পারবে। তুমি একটু ওর সাথে কথা বলো না। বাবা রে, পরে যদি আমি কোনো ব্যবসায় বহাই দেই, ও তো বইব না। ওর তো গাড়ের রোগ একটা তেরা আছে। তুই এক কাম কর, তুই ওর একটা ব্যবসায় বহা দে, টাকা আমি দেবো। আচ্ছা ঠিক আছে, আমি দেখি ওর সাথে কথা বলবো। আচ্ছা আব্বা, তোমার জন্য একটু লেবুর শরবত বানিয়ে নিয়ে আসি, গরমের মধ্যে আসছো। যা, বস। আমি তৎক্ষণ একটু বাতাস খাই। ওই ফ্যানটা দে।